কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না, এটা সংগ্রামের অপমান। ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে। শুনেন, আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করবো না, সাফ করবে এবার। প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। এটা তো ব্যক্তি প্রফেসর ইউনূসের অপমান না, আসলে স্বাধীনতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে। এরপর থেকেই শেখ হাসিনা ভারতে বসে যে কোনোভাবে ডক্টর ইউনূসকে হেনস্থা ও এই ক্ষমতাচ্যুত করার জন্য ভারতীয় মদতে আন্তর্জাতিক মহল পর্যন্ত নড়িয়ে ফেলেছিলেন। সকল চেষ্টায় ব্যর্থ হয়ে এবার ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের মূর্তি বানিয়ে তাদেরকে রূপ ধারণ করানো হয়েছে, এমনকি তাদেরকে পুজো থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের ভৎসনাও পর্যন্ত দেওয়া হচ্ছে। হিন্দুদের ধর্মীয় একটি অনুভূতিতে কেন রাজনৈতিক প্রশ্নবিদ্ধতা? আসুন আমরা সরাসরি জানবো যে ভারতবর্ষে ডক্টর ইউনূসের মূর্তিকে পূজা করা এবং মূর্তি বানিয়ে তাকে লাঞ্ছিত করা উদ্দেশ্যটা কি, এবং এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো চক্রান্ত কিনা, বিস্তারিত আমরা জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না, এটা সংগ্রামের অপমান। ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে। শুনেন, আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করবো না, সাফ করবে এবার। প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। এটা তো ব্যক্তি প্রফেসর ইউনূসের অপমান না, আসলে স্বাধীনতা। এইটা সাহেব লিখে দেন পাশে, বালের স্বাধীনতা। ধানমন্ডি 32 নম্বর তোর ঘর হয় কেমনে রে? মানে বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই। আপনাদের পূজা আনন্দময় হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক। কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্য। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করেছে। মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল। করোনার টাইমে করোনারে অসুর হিসেবে দেখানো হয়েছিল, ডেমন হিসেবে দেখানো হয়েছিল। গার্ডিয়ানে নিউজ হয়েছিল এটা নিয়ে। আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয়। মমতার আদলে দুর্গা বানানো হয়েছে, মোদির মাকে দুর্গা, আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে। তার মানে দুষ্ট লোক অসুর, ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন। নায়ক হইলে দুর্গা, ভিলেন হইলে অসুর। ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয়। আবার আরেকটা অপমান আছে, সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা বিদে দিবে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। নিষেধ করলে, মানা করলে তো শোনেন না। কালি পাঠান, কালি পাঠান। আমরা কিছু বললে তো বলবেন যে বলছে, আমাদের কোনো কথা শুনেন না। আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন। এটা তো ব্যক্তি প্রফেসর ইউনূসের অপমান না, এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান। তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে। তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো, তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে। 1971 গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল, শোনা একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। এই লোক পাবনার লোক, গৌরী প্রসন্ন মজুমদার, ইন্ডিয়া সেটেল করে। গানটা গায়িকা জানেন? অংশুমান রায়, সেও ইন্ডিয়ান। গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন? আকাশবাণী কলকাতায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু। 22 এপ্রিল 1971 আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের 7ই মার্চের ভাষণ প্রচার করে, মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে। সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এখন প্রশ্নটা হইতেছে, কোন কুরকুরানি থেকে এই গান লিখলো, গাইলো, প্রচার করলো কলকাতার দাদা বাবুরা? আসেন সেটা একটু বুঝে দেখি। এটাই গানটার মধ্যেই আছে। আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে। মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে।
এইটা যত না মুজিব বন্ধ না, তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। গানের কথাগুলো দেখি, এ বলতিছে, জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো, ৭১-ও হারায় নাই। হারাইছে কলকাতার জমিদারেরা, পাশায় লাথি খায় ভাগছে ৪৭-এ, সেই পরাজয়, সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিছে মুজিব, তাই তারা মুজিব বন্দনা করে। একটা জিনিস দেখে, এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে? এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা বানাই দিতেছে ইন্ডিয়া। দেশ স্বাধীন করবে, কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আর এক দেশের লোক, শুধু লিখেই দেয় না, গাইয়াও দেয়। এটা বালের স্বাধীনতা, আসলে বালের স্বাধীনতা। এইটা সাহেব লিখে দেন পাশে, বালের স্বাধীনতা, নাইলে ভুল বুঝবে মানুষ। বুঝেছেন তো ক্যাঙ্কা স্বাধীনতা? এটা স্বাধীনতা? এই হইতেছে আওয়ামী লীগের হ্যাডম। 2024-এর বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে, এক জমিদারি 2বার হারাইছে। এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায়। ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে, শুনেন। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না, সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। ওই নাকি ময়লা সাফা করবে, ওই তো নিজেই ময়লা। বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ, আমরাই সাফা করে দিব। আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে মাঠে, তাই না? এটা আওয়ামী লীগটা ধরিছে, আর্মি ধরে নাই। অথচ সংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে, ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি, আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসারেরা। প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না, প্রশ্ন ফাঁসিবাদ নিয়ে না, প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে। ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো দেশে যেদিন যাব। কে কে প্রশ্ন করে এটা আমরা জানি। আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো, মামলা এমনিও খাবা অমনিও খাবা, তো মাইরা মরো। শুনে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কলগুলো আমাদের অ্যাক্টিভে করা উচিত। আমাদের যখন বন্ধ বাতিল, আমাদের যখন নিষিদ্ধ, আমাকে তো দল নাই, যারা বিএনপি করে জামাত করে তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। যেগুলি করতেছে আপনাদের করতে হবে। আওয়ামী লীগের দোষ নাই, কারণ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, এই কাজে যা খুশি তাই করা যায়। তাই যাই যা খুশি তাই এখন করতে হবে, এখন থেকে শুরু করো, পরিষ্কার কথা। রাহুল গান্ধী বন্ধন বাতিল করে দিতে আপনাদের যখন নাই, দল শেষ, তাহলে আর কোনো দোষ নাই তো আওয়ামী লীগের। এখন যারা আছে আওয়ামী লীগের, তোমরা এইরকম যারা মারবে তাদেরকে ওই সমান ভাবে দিতে হবে। মামলা এমনিও খাবা, অমনিও খাবা, যেটা এমনিও যাবো অমনি যাবো, এই মেরে করি ব্যাস। মোদী কইছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না, হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার, আমি এটা কিছু কইতে পারবো না। মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে, তাও রাখবে তারে। আপনি দেখবেন প্রফেসর ইউনূসের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না। আর ইন্ডিয়ার নামে তো জাতিসংঘে লিখিত অভিযোগ করা যায়। হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে, তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে 2-1টা, সেইগুলো সে দেখাবে সারা দুনিয়া, দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করছে। এই কাজ করবে আওয়ামী লীগের ঠেকানো, এটা প্রফেসর ইউনূসের সরকার পারবেও না, করবেও না। জাতিসংঘ তো দূরের বাত। কিন্তু আগামীর যে সরকার আসবে, তারা সন্ত্রাসবাদীদের যেভাবে দমন করা হয় সেভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে। যারা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতবর্ষ এখন ভালোভাবেই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে উপজাতিদের ভেতরে উত্তপ্ততা ছড়িয়ে দিয়েছে। অটোমেটিক্যালি পাহাড়িরা এখন ধেয়ে আসছে অন্তর্গতভাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হিট করার জন্য। আর সেদিক দিয়েই শেখ হাসিনাকে পুশিন করানোর জন্য আওয়ামী লীগ বসে আছেন ওত পেতে। কি হতে যাচ্ছে খাগড়াছড়িতে, বিস্তারিত জানবো রিপোর্টে। করলেন, তখন পাহাড়ে স্থিতিশীলতা আসা শুরু হলো। তো এটা একটা বিষয় যে পাহাড়ের যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, চাকরি করে, কর্মসংস্থান করে, ঠিক একইভাবে তারা এই সমতলে জমিও কিনতে পারে। এই ক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই। কিন্তু সাধারণ সমতলের নাগরিকরা পাহাড়ে গিয়ে জমি কিনতে গিয়ে অনেক বাধা, অনেক সমস্যা। তো এখানেই কিন্তু সার্বভৌমত্বের সংকট লুকায় আছে, যে বাংলাদেশের একটা নির্দিষ্ট অঞ্চলের নাগরিকরা তারা সব জায়গায় জমি কিনতে পারবে, কিন্তু তাদের ওখানের জমি অন্যরা কিনতে পারবে না। ধরেন গোপালগঞ্জ নামে একটা জেলা আছে বাংলাদেশে। এই গোপালগঞ্জ জেলার নাগরিকরা যদি মনে করে যে আমরা এই গোপালগঞ্জে আমাদের ইস্টাবলিশমেন্ট থাকবে, বাংলাদেশের কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না, এখানে থানা তাদের মতো চলবে, এখানে সেনাবাহিনী তাদের মতো চলবে, নৌবাহিনী তাদের মতো চলবে, এখানে কোনো বাহিরের কোনো নিয়ম চলবে না। তাহলে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব গোপালগঞ্জে থাকে কিনা, তাই না? এটা কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেক শক্তিশালী, তারপরেও কিন্তু সেখানে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করতেছে গোপালগঞ্জের থানা থেকে।
নাকি করতেছে কি না বলেন? করতেছে। তার মানে গোপালগঞ্জ আওয়ামী লীগের অনেক শক্তি সত্ত্বেও সেখানেও রাষ্ট্রের আইন এবং হুকুমের বাস্তবতা রয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবে পাহাড়ও আমার, সমতলও আমার, সেখানে কেন আমাদের মানে রাষ্ট্রের হুকুমতের কেন ব্যত্যয় ঘটবে? তো এটা হলো একটা অংশ বললাম। এই জায়গা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে পাহাড়ে তো যে নাগরিকরা আছে, এই নাগরিকদের একটা লিগেসি ইন্ডিয়া আছে কিনা বলেন? ত্রিপুরাদের লিগেসি ইন্ডিয়া আছে কিনা, চাকমাদের লিগেসি ইন্ডিয়া আছে কিনা, আর একটা অংশের লিগেসি মায়ানমারে আছে কিনা? বা সেখান থেকে একটা রাজা সেখানে বলছিল যে আমরা তো এই মায়ানমার অমুক জায়গায় থেকে আসছি, তাই না? তো আমি বলতেছি না যে এই স্বাধীন বাংলাদেশে এমনটা হতে পারে যে এই ভূখণ্ডে আপনারা কিছুটা সময় আগে আসছিলেন, কিন্তু যেহেতু পুরো বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র, ঠিক আছে, সেই রাষ্ট্রের ব্যবস্থাপনা এই ভূখণ্ড সবার জন্যই তার নিজস্ব ভূখণ্ড। আপনার জন্য যেরকম আমার জন্য সেই একই ভূখণ্ড। এই জায়গা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ওই সময় বাঙালিদেরকে পাহাড়ে বসবাসের ব্যবস্থা না করতেন, তাহলে এতদিন পাহাড় বাংলাদেশের কোনো অংশ থাকতো বলে আমার মনে হয় না। এটাকে বাংলাদেশের রাজনীতি যারা করে, সেটা জামাত করতে পারে, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে। এখন যে আলোচনার জায়গা, এখন যে একটা ব্যালেন্সমূলক জায়গা, ক্ষমতারও যে ভাগাভাগি, যে সমান সমান শক্তি, এই যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় অল্প যে কয়দিন সুযোগ পেয়েছিলেন, সে কয়দিনের মধ্যে উনি এটা নিশ্চিত করেছিলেন। তো গালি দিতে পারবে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। এটা বাংলাদেশের একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকটা বড় ভূমিকা। এখানে জামাতের লোকরা তাকে এখন নতুন করে শত্রু হয়েছে, কিন্তু জামাত নামের যে ইস্টাবলিশমেন্ট, এটা তো বাংলাদেশে এমন রোহিঙ্গাদের মতো হয়ে গেছিল, ঠিক আছে, যে তাদের অস্তিত্ব নাই। ওইখান থেকে পুনরুজ্জীবিত করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের রাজনীতি করার সুযোগ দিছে, হ্যাঁ, তাদেরকে মানে আলাদা একটা বিষয় বন্দোবস্ত সেখানে। তো এটা একটি বিষয়। আবার আওয়ামী লীগেরও শুকরিয়া আদায় করা উচিত। 1981 সাল পর্যন্ত এলাকায় ওই রকম ব্যবস্থাপনা ছিল যে লীগ পেটাও বাহিনী, ঠিক আছে, লীগের দাবড়াও, হ্যাঁ, ডিফেন্স আঞ্চলিক ডিফেন্স টিম ছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। সেই আওয়ামী লীগও নতুন করে রাজনীতি করার সুযোগ পাইছে, অধিকার পাইছে কার জন্য? এই জায়গায়। তো এগুলো হলো রাজনীতির বিষয়। কিন্তু পাহাড় নিয়ে আমরা যখন গবেষণা করব, তখন বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতেও পাহাড়কে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থিওরিটাই মানতে হবে। আজকে এই বিষয়গুলো কেন আসতেছে এখানে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থিওরি শুধুমাত্র বাঙালিদেরকে নিয়ে ওখানে মানে ইস্টাবলিশ করা এরকম ছিল না। ওইখানে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।